মায়ের মাথায় কারো স্নেহভরা ছোঁয়া পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। পাশে বসেছিলেন সাবিনা বেগম। নরম হাতে মায়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন নিঃশব্দ সান্ত্বনার মতো। চারপাশে চোখ বুলিয়ে দেখল সে শুয়ে আছে আরমানের বিছানায়। পাশে সামিরা, রুবি চিন্তিত মুখে তাকিয়ে আছে ওর দিকে। তখন অতিরিক্ত মানসিক চাপ আর ধাক্কা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়েছিল মায়া। এখনও মাথাটা যেন ভারী, আবছা, ক্লান্ত। হঠাৎ সবটা মনে পড়ে গেল। আরমানের চিঠি, ল্যাপটপে সেভ করা রাখা তাদের বিয়ের ছবি, মেডিকেল রিপোর্ট আর সবশেষ সেই কাবিননামা। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল নিঃশব্দে। পাশেই সাবিনা বেগম বসা। মায়া ওনাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করল, আমি ওনার অর্ধাঙ্গিনী। মায়াকে শেষ করতে না দিয়ে বলে উঠলেন উনি। তারপর আবারও বললেন, আমার আরমানের বউ তুমি, এই সারিয়া পরিবারের বড় বউ। আমার আরমানের কলিজা তুমি, যাকে ছাড়া আমার আরমান একেবারে অচল। কথাটা বলেই উনি শাড়ির আঁচলে কোনা দিয়ে চোখ মুছলেন। মায়ার চোখ থেকে তখন অশ্রুকণা বন্যা বইছে। মায়া কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, এতদিন কেন আমার থেকে লুকানো হয়েছিল সব কিছু? আমার এই অবস্থার জন্য উনি কি আমায় ছেড়ে দিতে চেয়েছিলেন? সাবিনা বেগম, তোমার সেটা মনে হয় দেখনি এতদিন আমার ছেলেটা কতটা কষ্ট পেয়েছে? এখনও তো পাচ্ছে। তোমার থেকে সব কিছু লুকাতে হয়েছিল মানে এটা নয় যে তোমাকে আরমান ছেড়ে দিতে চেয়েছিল। আমরা সবাই পরিস্থিতির সাথে অসহায় ছিলাম। জানাতে চেয়েও জানাতে পারিনি কিছু, কারণ ডক্টর বারণ করেছিলেন। তোমার ব্রেনটে কন্ডিশন ভালো ছিল না, বেশি চাপ সহ্য করতে পারবে না তুমি, তাই ডক্টরের নিষেধ ছিল। মায়া নিশ্চুপ। কি বলবে ও বুঝতে পারছে না, মুখের ভাষা হারিয়ে ফেলেছে ও। মাঝে মাঝেই সামিরা রুবিকে ভাবিমণি ডাকত, কিন্তু পরে ওরা কথা ঘুরিয়ে নিত। মায়া ভাবত হয়তো ভুল শুনছে। তখন তো নিজের ব্রেনকে নিজেই বুঝতে পারতো না ও, কিন্তু এখন সে প্রথম থেকেই ভেবে পুরো ঘটনা বুঝতে পারল। মিসেস সাবিনা বেগম রুবিকে দিয়ে খাবার আনিয়ে মায়াকে যত্ন সহকারে খাইয়ে দিলেন। এরপর ওর ওষুধগুলো খাইয়ে দিলেন। মায়া নিজের জীবনের হিসাব নিকাশ করতে করতে কিছুক্ষণের মধ্যে ঘুমের অতলে গভীরে ডুব দিল ওষুধের প্রভাবে। মায়া ঘুম ভাঙল গাড়ি হর্নের আওয়াজে। ধরফর করে বিছানায় উঠে বসল ও। আরমানের রুমেই এতক্ষণ ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে হয়তো অপেক্ষা করছিল আরমানের ফিরে আসা, তাই গাড়ির হর্নের আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেছে ওর। কোনো মতো গায়ে ওড়নাটা জড়িয়ে ছুট লাগালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাড়ির সদর দরজা খুলে একেবারে বাইরে চলে এলো। সামিরা, রুবি মায়াকে এভাবে ছুটে আসতে দেখে ওরাও পিছু পিছু ছুটে এলো। সামিরা, কি হলো? এভাবে ছুটে এলে কেন? ভাবি না মানে আপু? মায়া এখনও কনফিউজড। কি ডাকবো বুঝতে পারছো না? এদিকে আবির গাড়ি গ্যারেজে রেখে গাড়ির চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসছে। আবির, বাবা, 3 মূর্তি আমাকে ওয়েলকাম করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কি সৌভাগ্য আমার। রুবি মুখ বেঁকিয়ে বলল, বয়ে গেছে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য এখানে অপেক্ষা করতে। মায়া, ম্যাম বাইরে এলো তাই আমরাও এলাম। মায়া বিরক্ত গলা বলল, ভাইয়া রাখো তো তুমি তোমার ফাজলামি, আগে বলো উনি কোথায়? আবির ভুরু কুচকে বলে, উনিটাকে? মায়া, তোমার অফিসের বস। গম্ভীর মুখ হুলো বিড়াল। আবির গম্ভীর হওয়ায় ভান করে বলো, তুমি জানো কাকে কি বলছো? অফিসের প্রত্যেকটা স্টাফ ওকে জমের মতো ভয় পায়। ওর এক একটা গলার আওয়াজ সিংহের গর্জনের মতো। মায়া মুখ বেঁকিয়ে বলে, আর হ্যাঁ, তার জন্যই তো ওই সিংহ এখন আমার থেকে পুরো বিড়ালের মতো পালিয়ে বেড়াচ্ছে। আবির, আরে পালিয়ে বেড়াবে কেন? ও এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে। মায়া, হ্যাঁ কত ব্যস্ত সে আমার জানা আছে। কথা না ঘুরিয়ে বলুন উনি এখন কোথায়? আবির, কথা ঘুরাবো কেন? আরমান এখন অফিসেই আছে, একটু কাজের চাপ আছে তো তাই। মায়া, আচ্ছা ঠিক আছে, চলো আমাকে অফিসে নিয়ে চলো। আবির, হ্যাঁ চলো। হ্যাঁ অফিসে? মায়া, হ্যাঁ অফিসে। আবিরের এখন অবস্থা ভাইসা গেছি মাইনকা চিপায়। আরমান যে অফিসে নেই, আজ সারাদিনে একবারও অফিসে আরমানের দর্শন পাওয়া যায়। প্রচণ্ড ঘেটে আছে ছেলেটা। মায়াকে কিভাবে সামলাবে, মায়াকে কিভাবে বোঝালে বুঝবে, সেটাই বুঝতে পারছে না আরমান। হ্যাঁ, পালিয়ে
বেড়াচ্ছে আরমান। মায়া করা প্রশ্নগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছে। আরমানের আবিরের সাথে লাস্ট কথা হয়েছিল সেই সকাল 10টার দিকে। আরমান ওকে কল করে বলেছিল অফিসের সব কিছু সামলে নিতে, বাড়িও ফিরবে না আজ। বাড়ির সবাই যেন মায়াকে দেখে রাখে আর ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আবির এখনও জানে না যে মায়া সব কিছু জেনে গেছে। ও কিছুটা হাসার চেষ্টা করে বলল, কিন্তু এত রাতে অফিসে যাওয়াটা কি ঠিক হবে? মায়া জেদি গলায় বলল, হ্যাঁ ঠিক হবে, আমি যাব মানে যাব। রুবি বলে উঠল, কিন্তু স্যার আমাকে বলে গেছে আমি জানি আপনাকে কখনো একা না ছাড়ি। তখনই সামিরা বলে উঠল, হ্যাঁ ভাইয়া আমাকে বলে গেছে যেন তোমাকে দেখে রাখি সব সময়। মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওকে তাহলে তোমরাও চলো আমার সাথে। এরই মধ্যে মাইশা ওখানে উপস্থিত হয়েছে। মাইশা নরম গলায় মায়াকে বোঝানোর চেষ্টা করে বলো, কিন্তু মায়া বোন আমার, বোঝার চেষ্টা কর, তোর শরীরের অবস্থা এখন ভালো নয়, এইভাবে এতটা চাপ নিস না। মায়া অসহায় গলায় বলো, প্লিজ আপু, তোমার আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি চাপ নিইনি, আমি শুধু ওনার সামনাসামনি একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। বলেই মায়া হাঁটা শুরু করলো। তখনই আয়ান আসছিল বাইরে থেকে। মায়াকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছ? ভাবিমণি, মায়া অফিসে, তোমার ভাইয়ের কাছে। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা, আজ সব শেষ করব। আইন ভুরুকুচকে তাকালো পিছনে থাকা সামিরাদের দিকে। ওরা অসহায় চোখে তাকিয়ে আছে। আবির কৌতূহল মিশ্রিত গলায় প্রশ্ন করল, কিসের লুকোচুরি খেলা মায়া? মায়া বিরক্ত গলায় বলল, সব কিছু জানা সত্ত্বেও একদম নাটক করবে না ভাইয়া। আবির হতচকিয়ে গেল ও সামিরাদের দিকে প্রশ্নবোধক চাউনি দিয়ে তাকালো। সামিরা মাথা নাড়িয়ে বলল, মায়া আপু সব জেনে গেছে। আবুল ভাইয়া? আবির অবাক হয়ে বলল, কি? মায়া জেনে গেছে যে আরমান ওকে এই বাড়িতে কাজের লোক বানিয়ে নিয়ে এসেছিল? দিল একেবারে হাটের মাঝে হাঁড়ি ভেঙে দিল আবির। এই কথাটা যথেষ্ট ছিল মায়া একবার চমকে দেওয়ার জন্য। ওর অবাক চোখে তাকালো আবিরের দিকে। মায়ার চোখ ছলছল করছে। সামিরা, রুবি, আয়ান ওরা সবাই চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে। আবির সকলের চোখ রাঙানি দেখে মনে মনে কিছুটা ভয় পেল। আবির, কি হলো? সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আয়ান হায় হুতাশ করে বলো, সেম অন ইউ ব্রো, এখনও শিখলে না তুমি কোথায় কি বলতে হয়? মায়া ছলছল চোখে তাকালো আবিরের দিকে। বাড়ির কাজের লোক করে নিয়ে এসেছিল মানে? সামিরা, আরে ভাবি মনি, তুমি বুঝতে পারছো না, ভাইয়া মজা করছে তোমার সাথে। রুবিও কথা ঘোরানোর জন্য বলল, আমারও তো মনে হচ্ছে উনি টাইম ওয়েস্ট করার জন্য এমন করছে ইচ্ছে করে। মায়া তাচ্ছিল্য হেসে বলে, কোনটা মজা করে বলা আর কোনটা সিরিয়াসভাবে বলা সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। আয়ান ভাইয়া, তুমি নিয়ে যাবে নাকি আমি একাই যাব? আয়ান, কিন্তু ভাইয়া তো অফিসে। আবির আয়ানকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলো, আরে চলো, আমি নিয়ে যাচ্ছি তো। সামিরা বলে উঠল, আমিও যাব, কিন্তু পোশাকটা তো পাল্টে আসি। মায়া ভুরুকুচকে বলে, কেন, এটাতে খারাপ কি আছে? যাবার হলে চলো, এভাবেই চলো, ওয়েট করতে পারবো না। সামিরা পরনে একটা টি শার্ট আর প্লাজো। ও একবার নিজের দিকে তাকালো অসহায় চোখে। এরই মধ্যে আবির আয়ানকে গাড়ি আনার নাম করে টেনে নিয়ে গেছে। আবির, প্লিজ ভাই কিছু কর, আমি মায়াকে বলেছি আরমান অফিসে আছে। আয়ান, বাহ, খুব ভালো করেছো। আর আমরা কেউ তো খোঁজই পাইনি সারাদিন, ভাইয়া কোথায় আছে? আবির, ফ্ল্যাটে নেই মনে হয়, মায়া কুঞ্জে আছে, ওখানে ছাড়া আর কোথায় থাকবে? আয়ান অবাক গলায় বলল, মায়াকুঞ্জ, সেটা কোথায়? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়াকুঞ্জ, মায়াবতী মায়াকুঞ্জ। আমার অনেক আগে থেকেই শহর থেকে অনেকটা দূরে সেই পিচ্চি মায়াবতীর জন্য সকলের আড়ালে একটা বাড়ি বানাচ্ছিল। কিছু মাস আগেই ওই বাড়ির কাজ শেষ হয়েছে। মায়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মায়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে চারদিকে নজর বুলিয়ে দেখতেই কেমন একটা অনুভূতি হলো, যেন এর আগেও অনেকবার এসেছে এখানে। চোখ ঘুরিয়ে চারদিকে দেখতে লাগলো। ও সব কিছু কেমন যেন চেনা লাগছে। মায়েশা মায়ার কাঁধে হাত রেখে বলো, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? শরীর খারাপ লাগছে না তো? মায়া, না ঠিক আছে আমি, চলো। আবির মায়াকে সোজা আরমানের ক্যাবিনে নিয়ে আসলো। আসার পথে চারিদিকে মায়ের চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে। করিডোর, অফিসে, ফ্লোর,
স্টাফদের বসার জায়গা, রিসিপশন আর সবার শেষে আরমানের ক্যাবিনের সামনে ওর যে হেড ডিজাইনার বলে লেখা আছে দরজার মাথার কাছে। ওই কেবিনটা প্রচণ্ড চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগেও অনেকবার এসেছে, অনেকবার দেখেছে এই জায়গাগুলো, খুব খুব চেনা সব কিছু। এমন অনুভূতি জাগিয়ে বসেছে ঠিক, কিন্তু মাথায় অনেক চাপ দিয়েও কিচ্ছু মনে পড়তে পারছে না মায়া আরমানের পুরো কেবিন ফাঁকা আর অন্ধকার দেখে অবাক হলো। অবাক গলাতে পারল, কি ব্যাপার, পুরো কেবিন তো অন্ধকার, উনি কোথায়? আবির ক্যাবিনের লাইট জ্বালিয়ে বলল, হ্যাঁ সেটাই তো দেখছি, আমি বাড়ি যাওয়ার আগে তো এখানেই ছিল আরমান। মায়া, বাড়ি যাওয়ার আগে এখানে থাকলে এখন কোথায় গেল? তুমি না বললে কাজের চাপ আছে ওনার? আবির তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ তো কাজের চাপ, মিটিংয়ের জন্য বাইরে গেছে মনে হয়। মায়া তাচ্ছিল হেসে বলল, অজুহাতটা একটু ভালো করে দাও, কোন পাগল ওনার সাথে মিটিং করার জন্য এত রাত অফিস খুলে বসে থাকবে? আবির থতমত খেয়ে গেল, এখনও ওর নিজের মাথাকে নিজে বাড়ি দিতে ইচ্ছে করছে। আবির বিড়বিড় করে বল, আলা দড়ি ফেলাও, উঠা যাই, শালা আরমান আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়ে গেল। মায়া পুরো ক্যাবিনের সব কিছু ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই ওর আরমানের কেবিনে থাকা ওয়ার্ডরোবটা টেনে খুলল, নক করা ছিল, তার সাথে সাথে খুলেও গেল। পুরো ওয়ার্ডবোর্ডটা ফাইলে ভর্তি, তাই এক পাশ থেকে একটা ফাইল টেনে বের করে আনলো। ফাইলটা মায়া খুলে মনোযোগ সহকারে দেখতে লাগলো। ফাইলে আছে বেশ কিছু মেয়ের ছবি আর তাদের ডিটেলস। সামিরা, মাইশা, ওরা ইতিমধ্যেই ক্যাবিন থেকে সোফায় বসে গেছে। সবাই মায়ের কাণ্ড দেখছে। হঠাৎই মায়া বলে উঠল, এই আপনাদের বাসাটা কি বলুন তো, মেয়ে পাচারের নাকি? মায়া কথা শুনে আবির শুকনো বিষম খেলো, কাশি উঠে গেল ওর। সবাই বড় বড় চোখ করে তাকালো। এই মেয়ের মাথায় মনে হচ্ছে সত্যি গেছে, শেষমেশ কিনা মেয়ে পাচার। আর মায়া তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রতিটা মেয়ের ছবি দেখেই চলছে। আয়ান, আরে ভাবিমণি কি যে বললো না তুমি, মেয়ে পাচারের ব্যবসা হবে কেন? ভাইয়া মেন বিজনেস সব মেয়েদের ড্রেস নিয়ে, সাথে আরও অন্যান্য কিছু যোগ করছে ধীরে ধীরে। আর এই মেয়েদের ছবি ডিটেলস, এগুলো এই অফিসের স্টাফদের, এই অফিসের কাজ করা প্রতিটা ব্যক্তির ছবি সহ ডিটেলস রাখা আছে এভাবে। মায়া, ও আচ্ছা বুঝলাম, কিন্তু উনি কোথায় গেলেন? আয়ান, সেটাই তো বুঝতে পারছি না ভাবিমণি। মায়া ফাইল রেখে দিল। আয়ানের কথা মায়া গভীর ভাবনায় ডুব দিল। আবিরের কথা মতো আরমানের অফিসে থাকার কথা ছিল। আরমান সেটা তো বলছিল আবিরকে, কাজ চাপ আছে তাই বাড়ি ফিরবে না। কিন্তু আবির বাড়ি ফেরার সাথে সাথেই আরমান অফিস থেকে উদাও। সন্দেহর বাসা বাঁধল মায়ার মনে। আচ্ছা, কোনো মেয়ের সাথে রিলেশন নেই তো ওনার? থাকতে পারে, এত বড় বিজনেসম্যান বলে কথা, তার ওপর আবার মায়া কিছু মনে নেই, এটা তো অনেক বড় সুযোগ হতে পারে ওনার কাছে। এসব ভাবতে ভাবতে মায়া এগিয়ে এলো সেই কাচের দেওয়ালটার দিকে। এখন এটার পর্দা দিয়ে ঢাকা নেই, তাই আরমানের ক্যাবিন থেকে স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে। মায়া কি মনে করে হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা হেড ডিজাইনার মেয়ে না ছেলে? আয়নের জানা মতে আরমানের হেড ডিজাইনার মানে মিস দিশা। তাও কিছু না বুঝে উত্তর দিল, হেড ডিজাইনার তো মিস দিশার নামই একটা মেয়ে। মায়া, আর এই কেবিনটা? এবারও আয়ান কিছু না বুঝে উত্তর দিল, আরে এই কেবিনটা তো ভাইয়ার স্পেশালভাবে বানিয়েছিল আমার জানা মতে। আবির কপাল চাপড়ে বিড়বিড় করে বলো, এতক্ষণ আমি একাই ফেসেছিলাম, এখন এই ব্যাটা আরমানকেও ফাঁসিয়ে দিল। ঠিক হয়েছে, এবার আরমান বাবু ঠেলা সামলাও। আয়নের কথা মায়া নিজের সন্দেহকে নিশ্চিত রূপে ধরে নিল। মায়া আরমানের স্ত্রী, কিন্তু মায়া সব কিছু ভুলে যা। আরমানকে তো নিজের কাছে আসতে দেয় না অনেক দিন হলো। আর একটা পুরুষ মানুষ কতদিন বা একা ওনারও তো নারীর সঙ্গ প্রয়োজন, তাই হয়তো নিজের চাহিদা মেটানোর জন্য। না আর ভাবতে পারছে না মায়া, বুকের ভিতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে যেন। আরমান এখন হয়তো অন্য কোনো মেয়ের সাথে আছে, ভাবতেই ওর হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ থেকে টকটক করে
পানি পড়তে শুরু করলো। সবাই হতচকিয়ে গেল মায়াকে হঠাৎ করেই কাঁদতে দেখে। সামিরা মায়ের কাছে ছুটে এসে প্রশ্ন করলো, কি হলো ভাবিমণি, কাঁদছো কেন তুমি? মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, ওনার ওই হেড ডিজাইনার এর সাথে সম্পর্ক আছে তাই না? সবাই অবাক হলো মায়ার কথা শুনে। মেয়েটা কি জানে ও কি বলছে? আবির, কি সব বলছো তুমি মায়া, পাগল হয়েছ নাকি? মায়া উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে পাগলই মনে হবে। সব তো বোঝাই যাচ্ছে। উনি স্পেশাল কেবিন বানিয়েছেন স্পেশাল মানুষের জন্য। আর এই কেবিনটা কার? ওনার হেড ডিজাইনার। উনি ওনার স্পেশাল কেবিনের হেড ডিজাইনারকে দিয়ে কাচের দেওয়ালে এই পারে বসে স্পেশাল মানুষকে স্পেশালভাবে দেখে। এরপর মায়া মাইশার কাছে গিয়ে উত্তেজিত হয়ে ওকে দেখিয়ে বলে উঠল, দেখো আপু, দেখো ওই হেড ডিজাইনার এই ডেস্ক আর ওনার ডেস্ক একদম সোজাসুজি। এখানে বসে খুব সুন্দরভাবে দেখা যায় তাকে। এর মানে কি আপু? মাইশা অসহায় চোখে তাকালো মায়ার দিকে। ও কি উত্তর দিবে বুঝতে পারছে না। এদিকে মায়ের কথা শুনে আবির ধপ করে বসে পড়ল সোফার ওপরে। এখন তো ওর দেওয়ালে মাথা টুকাতে ইচ্ছে করছে ওর। হায় হুতাশ করে বলে উঠল, আরমান ভাই, তুই কোথায়? তোর বউকে তুই সামলাতে পারবি? আমাদের দ্বারা সম্ভব নয়। নিয়ে যাই পাগলিকে, যেমন স্বামী তার তেমন বউ। মায়া কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আমি 100% শিওর উনি ওই মেয়ের সাথেই আছে। আর কালও ছিল তাই না আবির ভাইয়া? কাল রাতেও তো অনেক রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল। আর তুমি তো কাল উনার সাথেই ছিলে। আবির কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করো বোন, আমার আরমানের কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। আজ পর্যন্ত তুমি ছাড়া কোনো মেয়ের কাছে ঘেঁষে নিও। আর কাল আমি ওরার সাথেই ছিলাম, কিন্তু বিশ্বাস করো কোনো মেয়ে ছিল না ওর সাথে। এই কথাগুলো একদম সত্যি, একটুও মিথ্যে না। এই যে সামিরার হবু বরের কসম করে বলছি। শেষের কথাটা সামিরা মাথায় হাত দিয়ে বলতে চাইল, কিন্তু সামিরা লাফ দিয়ে সরে গেল। সামিরা তেজি গলায় বলল, এই একদম আমার না হওয়া বরের কসম কাটবে না বলে দিচ্ছি। মায়া আবারও কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আচ্ছা ভাইয়া, এই কথাগুলো একদম সত্যি, একটুও মিথ্যে না। তাহলে আগের কথাগুলো সব মিথ্যা ছিল? আবিরের অবস্থা নাজেহাল, থতমত খেয়ে গেল ও। মায়া আয়ানের কাছে গিয়ে বলল, ভাইয়া তোমার ফোনটা দাও তো। আয়ান নির্দ্বিধায় পকেট থেকে ফোন বের করে আনলক করে দিল। মায়া কল লাগালো আরমানের নাম্বারে, কিন্তু রিসিভ করল না আরমান। একবার, দুইবার, তিনবার, এইভাবে বহুবার চেষ্টা করল, কিন্তু আরমান একবারও রিসিভ করল না। আর এই কারণেই আরও উত্তেজিত হয়ে পড়ল মায়া। পাগলের মতো বিহেভ শুরু করল। আবির, সামিরা, রুবি সবার ফোন থেকে কল দিল, একবার না বহুবার, কিন্তু ফলাফল শূন্য। মায়া রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। আরমানের ডেস্ক থাকা সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করল। সাথে ওর পাগলের মতো কান্না তো আছেই। মুখে উচ্চারণ করছে আর কেবিনে থাকা প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, সব বুঝে না গেছি আমি। সব বুঝে গেছি। আমি উনাকে নিজের কাছে আসতে দিইনি বলে অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে। আর এখন নিশ্চয় তার সাথে রাত কাটাতে ব্যস্ত। তার জন্যই তো কারোর ফোন রিসিভ করছে না, বাড়িও ফিরছে না, মজা মস্তি করতে ব্যস্ত এখন উনি। হঠাৎই মায়া থেমে গেল। তারপর পাগলের মতো হেসে বলল, আচ্ছা উনি যদি নিজের বউয়ের মরার খবর শুনে তাহলে নিশ্চয় বাড়ি ফিরবে তাই না? মায়ার কথা শুনে আঁতকে উঠল সবাই। এদিকে আরমান গাড়ি থেকে চাবিটা দারোয়ানের হাতে ধরিয়ে দিল, গাড়ি পার্ক করে দেওয়ার জন্য। প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন ও মায়াকুঞ্জে আছে। গাড়িটা গেটের কাছেই থামিয়েছিল, তাই এখন হাঁটতে হাঁটতে ভিড়তে প্রবেশ করছে। হাঁটতে হাঁটতেই পকেট থেকে মোবাইলটা বের করল আরমান। মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই চমকে উঠল ও। বাড়ির সবার অনেকগুলো মিসকল আর কিছু মেসেজ। শেষ মেসেজটা এসেছে আবিরের ফোন থেকে। থমকে গেল আরমানের হৃদয়। স্ক্রিনে জল জল করছে, মায়া সুইসাইড করেছে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আয়। মেসেজ এসেছে প্রায় 2 ঘন্টা আগে। আরমানের পুরো শরীর কেঁপে উঠল। হাত থেকে ফোনটা পড়ে গেল। ঠিক তখনই আরমান কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে কেউ একজন রুমাল জাতীয় কিছু একটা দিয়ে আরমানের মুখ বেঁধে দিল। আরও 2 জন আছে হয়তো। পিছনে দিকে নিয়ে গিয়ে হাতও বেঁধে ফেলল। এরপর কালো কোনো কাপড় দিয়ে পুরো মাথা ঢেকে ফেলল আরমানের।
আরমান এমনিতেই একটা শোকরের মধ্যে ছিল, তাই চেয়েও কিছু করতে পারল না ও।